ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশুসহ 11 জন দগ্ধ, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সভা শুরু আজ। ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে ব্যবস্থা নিচ্ছে সরকার। ফরিদপুরে বেপরোয়া বালু খেকোড়া, রাতের আধারে পদ্মা থেকে বালু উত্তোলন, চরম হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। আপনাদেরকে অনুরোধ করি যে আর দিনই বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। খানাখন্দে মরণ ফাঁদ, শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক ভূমি অধিগ্রহণ জটিলতায় শুরু হয়নি নির্মাণ কাজ, যাত্রী চালকদের দুর্ভোগ। আমার মনে হয় শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এইটা। মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গাড়ি রাস্তা থেকে পল্টি খেয়ে ভাঙিয়ে যায়। পটুয়াখালীর চরমুন্তা সেতু সংযোগ সড়ক ও গাইড ওয়ালে ধস, নির্মাণ কাজকেই দুষছেন এলাকাবাসী, দ্রুত মেরামতের দাবি। ধর্মীয় মর্যাদায় ভাগ্য রজনী, পবিত্র শবে বরাত পালিত, ইবাদত বন্দেগী মুসল্লিদের মসজিদে মসজিদে দোয়া মাহফিল। সারা বছর বান্দা অনেক গুনাহ করে, সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে। এই রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি করে মাফ চেতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। এবং আজ নতুন করে 3 ইসরায়েলি জিম্মির মুক্তি দেবে হামাস, বিনিময়ে রোববার ছাড়া পাবে 369 ফিলিস্তিনি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশুসহ 11 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শ্বাসনালী পুড়ে গেছে 8 জনের, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফজলে আদিত্যের রিপোর্ট। শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া গোমাইল বাজার এলাকায় পবিত্র শবে বরাত উপলক্ষে পারিবারিক আয়োজন যেন কাল হয়ে দাঁড়ায় সুমনের পরিবারের। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে 4 শিশুসহ দগ্ধ হয় ওই পরিবারের 11 জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, রাতে হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সবাই একত্রিত হয়, একত্রিত হওয়ার কারণে একটা রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য সবাই আর কি একত্রিত হয়েছে। ওই সময় ঠিক 9:30টার দিক গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। 4 বছরের বাচ্চা, ওইটা আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আর যেটি 8 বছর হয়েছে নাকি 7 বছর কোরআনের হাফেজ যে আছে, ওনার অবস্থা গুরুতর। একের মুখে থেকে শুরু করে একের পা পর্যন্ত অবস্থা খুব। চিকিৎসক জানান, দুর্ঘটনার 11 জনের মধ্যে শ্বাসনালী পুড়েছে 8 জনের। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 99 ও 95% পুড়ে গেছে। 2 জনই আইসিইউতে ভর্তি, বাকি 6 জনের চিকিৎসা চলছে সিসিইউতে। 8 জনকে আমরা আশঙ্কাজনক বলছি, ওনাদের সবার শ্বাসনালী পুড়েছে। শ্বাসনালী পোড়ার কারণে সবাই গুরুতর, কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা একজনের 99%, একজনের 95%। একজন শুধু আশঙ্কামুক্ত, ওর 9% পুড়েছে। বাকি যারা তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদেরকে আমরা ফিমেল এসডিইউতে এবং একজনকে আইসিইউতে শিফট করব। ওই পরিবারের বাকি 3 জন অনেকটাই আশঙ্কামুক্ত, তবে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আজ থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হবে। প্রথম দিনে আলোচনা হবে বিএনপির সঙ্গে, একথা জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিল্প শিক্ষা চত্বরে এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আমানুল্লাহ আমান বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মতো কেউ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাতিসংঘের রিপোর্ট দেখেছেন আপনারা, আমরা দেশে এই অন্যায়গুলোর বিচার করতে চাই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে।
সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত। এদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না বলে জানান চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন এই দুই নেতা। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় মেতেছে বলে মন্তব্য তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নিয়ে বিতর্ক তৈরি করলে তা বিরাজনীতিকরণ করা হবে। রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে, এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান রিজভী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে যেন তেন মার্কা নির্বাচন এ জাতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন সুষ্ঠু নির্বাচন হতে হবে। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি একথা বলেন। জামায়াতে আমির বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে, যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। এ সময় জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের ভোটাধিকার নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। সুন্দরবনকে ধ্বংস করে বিগত সরকারের নেওয়া সব প্রকল্প অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে সুন্দরবন দিবস উপলক্ষে এক নাগরিক সমাবেশে এই দাবি তোলেন সংগঠনটির নেতারা। বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীর সম্পদ। এটিকে ধ্বংস করা হলে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হবে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই অবিলম্বে সুন্দরবন ও আশপাশের সরকারি বেসরকারি সব প্রকল্প ও স্থাপনার নির্মাণ বন্ধ ও অপসারণের দাবি জানান তারা। সুন্দরবন রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেন সংগঠন সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার। যারা ওখানে রিসোর্ট করতেছেন, যারা ওই সব জায়গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতেছেন, যারা সেখানে অন্যান্য শিল্প কারখানা করতেছেন, তাদেরকে অন্তত বন্ধ করুন। আজকের বন যদি সুন্দরবন ধ্বংস হয়, তাইলে যে ক্ষতিটা হবে সেটা আপনি না, শুধু আপনার আগামী প্রজন্ম যারা, তারাও কিন্তু ভোগ করবে। ফরিদপুরে রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা।
অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বিস্তীর্ণ এলাকা। দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী NKB নয়নের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মার বুকে বালুচর, গভীর রাতে ভেকু দিয়ে বালু তুলে ট্রাক যোগে পার করা হয় শহরে, আর রাত পোহালে পাল্টে যায় দৃশ্যপট। লোকচক্ষুর আড়ালে চলে যায় ভেকু আর ট্রাক। এভাবেই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে 165 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বসতবাড়ি। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের জায়গা। আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করি যে আর দিন বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে, এখন যদি বালি কাটে পদ্মা তো এগিয়ে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে বর্ষা মৌসুমে ধসে যাবে শহর রক্ষা বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা চেয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পদ্মা পাড়ের সাধারণ মানুষকে স্বস্তি দিতে বালু খেকোদের দ্রুত উৎখাতের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমি অধিগ্রহণ জটিলতায় 5 বছরেও শুরু হয়নি শরীয়তপুর চাঁদপুরের 29 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ। বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এদিকে দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি তৈরি হয়েছে মরণ ফাঁদে। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2019 সালে 29 কিলোমিটার দৈর্ঘ্যের শরীয়তপুর চাঁদপুর মহাসড়কটি সম্প্রসারণ, মজবুতকরণ, সারফেসিং ও ব্রিজ কালভার্ট নির্মাণ সহ 4 লেনে উন্নীতকরণের জন্য প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে কয়েকটি এলাকায় এখনও হয়নি জমি অধিগ্রহণ। এতে কয়েক দফা বাতিল করতে হয়েছে টেন্ডার, বেড়েছে প্রকল্প ব্যয়। অন্যদিকে 5 বছরের বেশি মেরামত না হওয়ায় সড়ক বেহাল, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী আর চালকদের। আমার মনে হয় শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এইটা। বুড়িহাট থেকে মনোরা পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ যে ছোট যানবাহন আমরা যাতায়াত করতেই পারি না। এই রাস্তাটা কারণে আমাদের মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গাড়ি রাস্তা থেকে পোল্ট্রি খেয়ে ভাঙিয়ে যায়। এদিকে অধিগ্রহণের টাকা 5 বছরেও বুঝে পায়নি বলে জানান জমির মালিকরা। 28 নং এলএ কেসের অধিগ্রহণের টাকা আমরা এখনো পাই নাই। আমরা দ্রুত টাকা পাওয়ার আশাবাদী এবং কি এই রাস্তার কাজও চলমান থাকুক, এটাও আমরা চাই। 21 সাল থেকে শুরু করে এই পর্যন্ত রাস্তার তো কোনো কাজই করে নাই, অবকাঠামোর কোনো কাজকর্ম করে, বরং আমাদেরকে টাকা পয়সাও দেয়। কাজে ধীরগতির কথা স্বীকার করে প্রশাসন বলছে সব জটিলতা অচিরেই নিরসন হবে। ভূমি অধিগ্রহণ খুবই কম হয়, 2 বছরের কাজ কিছুই প্রায় করতে না পারায় কন্ট্রাক্ট বাতিল করে আবার রিটেন্ডার করা হয়েছিল। বর্তমানে রিটেন্ডার প্রক্রিয়াতে আছে, আমরা সর্বশেষবার রিটেন্ডার করেছি। কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব যেন এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন এবং আমরা একইভাবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটি আমরা করব। 4টি প্যাকেজে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 868 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সেতু সংযোগ সড়ক ও গাইডওয়াল ধসে পড়ছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের কাজের কারণেই এ পরিস্থিতি। ফাটল গাইডওয়াল দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পটুয়াখালীর রাঙাবলীতে ইউনিয়ন উপজেলার সংযোগ সড়কের আওতায় চরমন্তাজ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ মতিনের বাড়ির কাছে 66 মিটার সেতু ও 350 মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ব্যয় হয় 6 কোটি টাকা। তবে 1 বছরের মধ্যে গাইডওয়াল ও সংযোগ সড়কে ফাটল দেখা দেয়, যা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতি। এটা কোনো ব্রিজের মধ্যে পড়ে না, কাজ যে করে গেছে সব 2 নম্বরই কাজ দিয়ে করে গেছে। এই যে পাশে গাড়ি চলতেছে,
এর লগে পিছনে ঠেকনা দেওয়া লাগতো, এই ঠেকনাটা পর্যন্ত তারা দেয় নাই। কাজটা ভালো মতো করে না, এই জন্যই মানে কাজটা এইভাবে ধৈর্য পড়ে গেছে। এমনকি এটা কিছুদিনের মধ্যে মনে হয় যে আমরা যে ব্রিজ উঠবো এর ধরনের কোনো সুযোগ মনে আমাদের থাকবে না। ব্রিজটার আবার কাজটা সুন্দর করে রাস্তার কাজটা হোক, যদি এইরকম ছায়া পড়ে তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের চলাচলের। এলাকাবাসী জানান গাইডওয়াল জুড়ে ফাটল স্পষ্ট, ফলে পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। এতে পথচারী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে, উনি কাজটা বাস্তবায়ন করবেন, উনি আমাকে আশ্বাস দিয়েছেন। যে কোনো সময় গাইডওয়াল ধসে গিয়ে সেতুর চরম ঝুঁকিতে পড়তে পারে, তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। শনিবার সকাল থেকেই ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করেন ও রোজা রাখেন। এর আগে গতকাল শুক্রবার বাদ আসর পাকিস্তানি মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দিনভর চলে বয়ান ও ইসলামী আলোচনা। ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল আখিরি মোনাজাতের শেষ হবে এবারের আয়োজন। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও দেওয়ান ইমন। সরাসরি যুক্ত হব তাদের সাথে। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমায় মুসল্লিদের সমাগম কিরকম দেখতে পাচ্ছেন? এখন সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত নিয়ে জানাবেন। সকালে মাওলানা ইলিয়াস বিন সাদ, তিনি হচ্ছে মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে, তার আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকে ইজতেমার দ্বিতীয় দিনের যে কার্যক্রম সেটি শুরু হচ্ছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ঠিক তুরাক তীরে এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে মুসল্লিরা যে আনাগোনা করছেন এই সড়কটি দিয়ে এখনও কিন্তু প্রবেশ করছেন তারা ইজতেমার মাঠে। এবং এরপরে এই যে বয়ানটি যেটি চলছে সেটি বাংলায় তর্জমা করছেন মাওলানা ওসামা সাহেব। তো গতকালের তুলনায় আজকে আমরা বেশ ভিড় লক্ষ্য করতে পেরেছি ইজতেমার ময়দানে, এবং তারা বলছেন যে এখনও বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন। তো এবারের ইজতেমার যেই তারিখটি ছিল সাতপন্থীদের, সেটি নিয়ে একটি দ্বন্দ্ব ছিল যে ইজতেমাটি কখন নাগাদ হবে, যার কারণে অনেকেই আসলে আসতে কিছুটা বিলম্ব করছেন। এবং বিদেশি মেহমানদের কথা আমরা যেটি শুনতে পেয়েছি যে গতকাল মিডিয়া সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 3 থেকে 4 হাজার বিদেশি এই সাতপন্থীদের যে ইজতেমা সেটিতে অংশগ্রহণ করতে পারে, এবং গতকাল পর্যন্ত 1000-এর অধিক বিদেশিরা গতকাল পর্যন্ত এসেছেন। আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেটি জানিয়েছে পুলিশের পক্ষ থেকে সেটি হচ্ছে সর্বোচ্চ যে নিরাপত্তা সেটি নেওয়া হয়েছে এই ইজতেমাকে কেন্দ্র করে, এবং কোনো ধরনের যে নাশকতা ঠেকানোর জন্য বদ্ধপরিকর রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং আজকে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে 11টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে জিএমপি কমিশনারের। এছাড়া কিন্তু আজকে যেটি জানতে পেরেছি যে সকাল 10টা থেকে যে খিত্তাগুলো রয়েছে ইজতেমার ময়দানে সেখানে তালিম শুরু হবে। মুসল্লিরা সেখানে একত্রে তাদের যে গ্রুপে তারা এসেছেন সেখানে বসে তারা তালিমে অংশ নেবেন। এছাড়া এখানে কিন্তু হেদায়েতের যে বয়ান সেটি হওয়ার কথা রয়েছে 9:30টার দিকে, সেটি ভারতের একজন মাওলানা সেই বয়ানটি করার কথা রয়েছে। এবং সব কিছু মিলে যেহেতু ইজতেমাটি এবার 2টি ভাগে হচ্ছে, তো যেখানে যে ইমান আমল করতে যারা এখানে মুসল্লিরা এসেছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে কাজগুলো করতে পারছেন, যেহেতু খুব একটি ভিড় একদম সেইটি কিন্তু ইজতেমার মাঠে নেই। তো এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক সহকর্মী ইমনের কাছে। ইমন রয়েছে বিদেশি খিত্তায়। তো ইমন, সেখানকার কি পরিস্থিতি সেটি আমাদেরকে জানাবেন। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বিদেশি খিত্তায়। আপনি যেমনটি বলছিলেন যে বিদেশিরা এখনো পর্যন্ত আজকে কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন মিডিয়া উইংসের পক্ষ থেকে যে 49টি দেশ থেকে কিন্তু 1449 জন বিদেশি মেহমান ইতিমধ্যে কিন্তু অবস্থান করছেন ইজতেমা ময়দানে, এবং আমরা সেখানে রয়েছি এবং দেখেছি যে বিদেশি যারা অতিথি রয়েছেন তাদের নিরাপত্তায় কিন্তু এখানে কয়েক স্তরের বলয় তৈরি করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি কিন্তু পোশাকধারী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত আছেন, এবং তারা কিন্তু প্রতিটি খিত্তার পাশ দিয়ে কিন্তু করা নজরদারিতে রেখেছেন যে কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বিঘ্নতার কোনো ধরনের কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু আমরা দেখিনি। আপনি যেমনটি জানেন যে দ্বিতীয় পর্বের যে আজকে দ্বিতীয় দিনে যে ইজতেমার কার্যক্রমটি চলছেন, এবং এটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে আমরা লক্ষ্য করিনি। সকালে ফজরের নামাজের
পর থেকে আপনি যেমনটি জানেন যে মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব তিনি এখানে আজকের যে বয়ান তিনি পেশ করছেন এবং বাংলায় তার তর্জমা করছেন মাওলানা ওসামা ইসলাম সাহেব, এবং সেটি কিন্তু খিত্তায় খিত্তায়, যেহেতু বিদেশি খিত্তা এগুলো, বিদেশিতে বিভিন্ন দেশের মেহমানরা কিন্তু এখানে রয়েছেন এবং সেগুলো কিন্তু যার যে সমস্ত এই যে তাঁবুগুলো রয়েছেন এখানে সেই সমস্ত দেশের তারাও কিন্তু এগুলোকে বাংলায় অনুবাদ করে যে সমস্ত দেশের অতিথিরা এখানে রয়েছেন তাদেরকে কিন্তু সেগুলো তারা শোনাচ্ছেন। এছাড়া কিন্তু ইসলামের নানা দিক নিয়ে কিন্তু এই সমস্ত খিত্তাগুলোতে আলোচনা চলছে। এছাড়া আজকে কিন্তু এখানে একটি গণবিয়েও কিন্তু অনুষ্ঠিত হবে, এটি কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। পাশাপাশি আইন শৃঙ্খলা বিষয় নিয়ে যেটি আপনি বলছিলেন যে বেলা 11টা নাগাদ কিন্তু এখানে যারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে সাংবাদিকদের সাথে কথা বলা হবে। সব মিলিয়ে বলা চলে যে এখনকার পর্যন্ত যে পরিস্থিতি এবং বিভিন্ন জেলা থেকে যেহেতু গতকালকে শবে বরাত ছিল অনেকে এখানে জমায়েত হয়েছে, প্রথম দিনের শুরুতে যে সংখ্যক লোক সমাগম ছিল তার থেকে কিন্তু এখন অনেক লোক সমাগম বেশি হয়েছে ইজতেমা ময়দানে। তো এই ছিল শায়না আমার কাছে ইজতেমা ময়দানের সর্বশেষ খবর। ধন্যবাদ ইমন আপনাকে। ইজতেমা ময়দানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান ও ইমন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল বরাত। এ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহিমান্বিত এ রজনী পালন করেন। এদিকে জাতীয় মসজিদ সহ দেশের অন্যান্য মসজিদগুলোতে কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করেন ইসলামী বিশেষজ্ঞরা। এ রাতে দেশের শান্তি, কল্যাণ ও মুক্তির কামনায় আল্লাহর কাছে দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ রসুল এই রাত্রিতে বেশি বেশি সিয়াম করেছেন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, আমাদেরও তা করতে হবে। আমাদের দেশ, আমাদের দেশের সকল মানুষ যারা আছি আমরা, আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। নিয়মিত নামাজ পড়তে ভালো লাগে, সেজন্য নামাজ পড়তে এসেছি। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে কবরবাসীকে সবার আগে মাফ করে দেয়। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছে একজন, আহত হয়েছেন অন্তত 32 জন। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার বকুলদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মুক্তি রানী দাস নামে এক নারী নিহত হন। নিহত মুক্তি রানী দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। হঠাৎ করে একটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পরে আসছি, নামাজের দিকে রাস্তায় এসে দেখি যে গাড়ি পড়ে গেছে। পরে আসলাম, আইসা তাৎক্ষণিকভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে উদ্ধার করার জন্য। তারপরে ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে, তারা কাজ করছে। দেখতেছি যে চিল্লাচিল্লি করতেছে মহিলারা অনেক, আমরা ভাবছি কোনো বিপদ। পরে আগায় আসছি, আগায় আসার পর দেখি গাড়ি বেরিয়ে গেছে। আসার পর অনেক বাচ্চা ছিল ভিতরে। দেখছেন সংবাদ সকাল।